গতকালে 4টে লোক বাগে ধরে নিয়ে গেছে, এরকম গনে 2, 3, 1টা করে নিয়ে যায়। খুব মানুষ যায়, অভাবের দায়, আমাদের খুব অভাব, বুঝলেন। কোনো হোটেলে ঠিক এমন ঘরোয়া পরিবেশে খাওয়া দাওয়া। আর দিলীপ মাইতি হচ্ছে আপনার ছেলে। হ্যাঁ, তুমি তুলে নিচ্ছে কেন গো? দূরে একটি নৌকো দেখতে পাচ্ছি, যে নৌকো আটকে গেছে চরের মধ্যে। ভাটায় তো কষ্ট খুব আমাদের এখানে, ছোট বড় বাচ্চা মহিলা, এখানে প্রচুর মানুষ পারাপার হয়ে থাকে এই গদখালি ঘাটে। এখনো বেকার ভাতা হয়নি, 65 বছর বয়স, হাত জোর করে ভোট নেও। নিত্য নৈমিত্তিক ঘটনা, এইভাবেই পারাপার হতে হয়। এখন সুবিধা বলতে ভাড়া পড়ে গেলে হেঁটে পার হতে হবে। ব্রিজের দরকার, এখানে ব্রিজ। টোটালটাই এত মানুষের থেকে ভিড়। কটা থেকে দাঁড়িয়ে আছেন বললেন? 5টা থেকে দাঁড়। ধরো, ব্যাপক লাগছে তো। ইনি দেখছি ঠোঙা বানাচ্ছেন, একটা তো কিছু করে খেতে হবে। এত ওয়েট নিয়ে যাচ্ছেন কি করে? হাতে যন্ত্রণা হচ্ছে, তবু একটু এগিয়ে যাবে। 10 বছর বয়সের বাবার সঙ্গে 25 বছর জঙ্গল করেছি। বাবা একা খেটে সংসার চলে না, তার জঙ্গলে যাই। এই মুহূর্তে ঘাটের এই পরিস্থিতি, পুরো কাদা হয়ে আছে, মানুষজন এর মধ্যে আসছেন। এখানকার পার্মানেন্ট সলিউশন হচ্ছে এখানে একটা ব্রিজ। দিদিটা আগে একবার বলেছিল যে স্যাংশন হয়ে গেছে। টেস্টি। তোমার জন্য অপেক্ষা করবো আমি। না না, অপেক্ষা করতে হবে না, অনেকটা দূর থেকে হেঁটে আসছি, তারপরে কিন্তু দোকানপাট শেষ হচ্ছে না। আইলাই কিছু ছিল না আমাদের এখানে, না পাতাম খাওয়ার জল, না পাতাম চান করার জল, বিরাট কষ্ট করেছি। এই ঘাটেও দেখতে পাচ্ছি প্রচুর মানুষজন ওয়েট করছেন। সাবধানে, স্লিপ করছে কিন্তু। গুড মর্নিং, সবাইকে স্বাগত আরও একটি নতুন ভিডিওতে। আমি আবারও গদখালি ঘাটে চলে এসেছি। আর এই মুহূর্তে যে ঘাটে আছি এটা ভেসেল ঘাট। যদিও এই ঘাট এখনও এই ভেসেল চালু হয়নি। এখানে বিভিন্ন গাড়ি আপাতত, পেছনে লরি ট্রাক বা বিভিন্ন গাড়ি দেখতে পাচ্ছি। যে সমস্ত লরি বা ট্রাকে করে মাল আসছে, মালপত্র এই ঘাটে নিয়ে আসা হচ্ছে। এখান থেকে নৌকো করে ওপারে গোসাবা ফেরিঘাটে নিয়ে যাওয়া হচ্ছে। আর কয়েক মাস পর এপার থেকে গাড়ি ঘোড়া সব চলে যাবে ওপারের ঘাটে। তো সেটা এখনও চালু হয়নি, কবে চালু হবে জানি না। আর আমি ভিডিওটি এখান থেকে শুরু করলাম, তার কারণ এখনও পর্যন্ত দেখতে পাচ্ছি পুরো সাদা হয়ে আছে, মানে কুয়াশাচ্ছন্ন। সামনে কিছু দেখতে পাওয়া যাচ্ছে না 50 থেকে 60 মিটার দূরে। আর এই ঘাটে দেখতে পাচ্ছি বেশ বড় বড় নৌকো। এখানে দেখতে পাচ্ছি নৌকোতে সিমেন্ট ভর্তি, এই নৌকোতেও সিমেন্ট ভর্তি। তো প্রচুর মালপত্র বহনকারী নৌকো দেখতে পাচ্ছি এখানে। আর ওদিকে ফেরির যে নৌকো, সেই নৌকো ঘাটে এসে ভিড়ছে। বাট পুরো সাদা হয়ে যাওয়ার কারণে বা সাদা হয়ে থাকার কারণে কিছু দেখা যাচ্ছে না। তো আজ আমার গন্তব্য সুন্দরবনের একটি গ্রাম, মানে একাধিক গ্রাম, বাট যেখানে যাব, যে দ্বীপে যাব, সেই দ্বীপের নাম হচ্ছে সাতজালিয়া দ্বীপ। সাতজালিয়া দ্বীপের একটি গ্রামে যাব, কাকমারি বাজার বা চরঘেরি বলে একটি গ্রাম আছে, সেখানে যাব। একেবারে সুন্দরবনের শেষ প্রান্ত। কারণটাকে আরেকবার বলুন, কি বললেন? এই যে চর, মানে ঘাটের থেকে নৌকো একেবারে নিচে নেমে গেছে। হ্যাঁ, একদম নিচে নেমে গেছে। আর ওই যে ভ্যাসালটা যে আসবে, হ্যাঁ, সে ভ্যাসাল তো ভন্ডা না হলে তো বেঁধে যাবে তো মাঝখানে। তো ওই যে বোটটা বেঁধে আছে দেখছেন, আচ্ছা, ওই যে বোট ওটা বসে আছে, জল নেই পুরো। আচ্ছা, ওই যে দূরের নৌকোটা হ্যাঁ, ওই যে চরে আটকে আছে। চর একদম আটকে গেছে। ভাটার সময় তার মানে এই নদীর অবস্থা খারাপ। খুব অবস্থা খারাপ, ভাটায় তো কষ্ট খুব আমাদের এখানে। অস্তে 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 লাগুন, অস্তে লাগুন। আচ্ছা, এটা তো ফেরিঘাট না, এখানে নামলো দাঁড়ালো কি কেন? করবে, কিছু করার নেই তো, ওদিকে যেতে পারছে না। ওদিকে ঘাট বন্ধ করে। হ্যাঁ, ফেরিঘাটে যেতে পারছে না। একটু আগে বলছিলাম এখানে গাড়ি পারাপার হবে এপার থেকে ওপার পর্যন্ত, মানে গোসাবা পর্যন্ত। তো উনি বললেন এই নদীতে একেবারে কি বলে চর জেগে গেছে। দূরে একটি নৌকো দেখতে পাচ্ছি, যে নৌকো আটকে গেছে চরের মধ্যে। আর উনি বললেন যে এখানে ওই গাড়ি পারাপার সেটা সম্ভব না যতদিন না এখানে ব্রিজ হচ্ছে। আর এখানে ব্রিজ হবে বলে আপাতত কোনো চিন্তাভাবনা নেই সরকারের, যার জন্য ফেরি যে নৌকো, সেই নৌকোগুলো এই ঘাটে এসে ভিড়ছে। যদিও ফেরি নৌকোর ঘাট সেটা হচ্ছে সামনে, দূরে সেই ঘাট বন্ধ। কি অবস্থা দেখো এখানকার। আর যে ফেরি নৌকো এই ঘাটে এসে ভিড়েছে, এই নৌকো সেই নৌকো করে করে এনারা মানে ঘাটে উঠতে হচ্ছে। অনেকটা সমস্যার মধ্যে এখানকার মানুষজন, যখন তখন কোনো রকম একটা দুর্ঘটনা ঘটে যেতে পারে। ছোট বড় বাচ্চা মহিলা পুরুষ সবারই অনেক প্রবলেম, অনেক সমস্যা। এত টাকা খরচা করে ঘাট বানিয়েও সে ঘাট প্রপার ওয়েতে কাজে লাগছে না। হ্যাঁ, সেটা তো দেখছি, যে যেখান দিয়ে পাচ্ছে আর কি উঠছে। এদিকে এখানে সিমেন্ট এসছে এই নৌকোতে, দেখো
প্যাসেঞ্জার ভর্তি। এখানে প্রচুর মানুষ পারাপার হয়ে থাকে এই গদখালি ঘাটে। এই একটা নৌকো এলো, ওই একটা নৌকো, যে নৌকো খালি হচ্ছে, তো প্রচুর সমস্যা এখানকার মানুষজনের। সারাদিনে এখানে প্রচুর মানুষ যাওয়া আসা করে থাকেন। তো এই ঘাটটাকে অ্যাটলিস্ট যেটা করলে ভালো হয়, সরকারের বা এখানকার যারা নেতারা আছেন বা প্রশাসনিক কর্তারা আছেন, তাদের দেখা উচিত। দেখো কত কষ্ট করে বাচ্চা নিয়ে নাকি উঠতে হচ্ছে, মহিলা আছে, বিশেষ করে প্রচুর সমস্যা। এই দেখো এখানে বয়স্ক মহিলারা। ও দেখো কত সমস্যার মধ্যে এনাদেরকে যেতে হচ্ছে। দেখো কি অবস্থা, প্রচুর পরিমাণে মানুষজন এখানে যাওয়া আসা করেন। তাদের এই পরিস্থিতির মধ্যে রেগুলার, এটা প্রত্যেক দিনের নিত্য নৈমিত্তিক ঘটনা। এইভাবেই পারাপার হতে হয় বা পারাপার করতে হয় বাধ্য হয়ে। এখানে কি করলে ভালো হবে আপাতত, কি মনে হয়? তো ভেসাল করে দিয়েছে সরকার, সে ভেসাল তো চলে গেছে গঙ্গাসাগরে। সে গঙ্গাসাগরে মেলা হয়ে গেছে, এখনো ভেসাল আসেনি। এখন সুবিধা বলতে ভাটা পড়ে গেলে হেঁটে পার হতে হবে। জোয়ার কতক্ষণের জন্য থাকবে? 2 ঘন্টা 3 ঘন্টা ম্যাক্সিমাম। তো 2-3 ঘন্টার জন্য জোয়ার এলে তখন কাজে লাগবে, ভাটার সময় কাজে লাগবে না। ভেজালের কোনো কাজ নেই। তাহলে শুধু ব্রিজ ছাড়া কোনো কাজ নেই। ব্রিজ না হলে কোনো কাজ নেই। কি বলছেন? ব্রিজের দরকার এখানে, ব্রিজ মূলত ব্রিজ না হলে কোনো কাজ নেই এখানে। ভেসেলের কোনো দরকার নেই। ভেজাল কি করবে? ভেজাল 2-3 ঘন্টার জন্য চলবে, আবার তো যাই তাই হয়ে গেল। সেই একই সমস্যা। প্যাসেঞ্জার তো চলতে পারে না, এ তো করেছে অনলি পার্সোনাল গাড়ি ফাড়ি পার হওয়ার জন্য। তাহলে এত টাকা খরচা করে কোনো লাভ নেই, বেকার কোনো লাভ নেই। ঠিক বলেছ, হ্যাঁ? ঠিক বলেছ একদম। ও এসে সাহায্য দেবে, ওর হুঁশজ্ঞান আছে, না জানে। আমি রাত বসছিল, সারা রাত শুয়েছিল, সারা রাত বাস্তবে শুয়েছিল। আচ্ছা, এটা প্যাসেঞ্জারের জন্য না? কোনো প্যাসেঞ্জার কোনো কাজ আসবে না। এখান থেকে বিভিন্ন দ্বীপে যাচ্ছে, তোমার সাতজেলে যাচ্ছে, জডিরামপুর যাচ্ছে, আমলাবেদি যাচ্ছে, গোসাবা যাচ্ছে, ওধারে সূর্যপুরে চণ্ডীপুর যাচ্ছে, বিভিন্ন জায়গায় যাচ্ছে। এখান থেকে প্রচুর মানুষ পারাপার করে। মনে করেন একটা রুগী আছে, এখন কিভাবে আসবে বলেন? একটা রুগী আছে ওপার থেকে এপারে আসবে, কিভাবে আসবে? একটা মহিলা আছে, ডেলিভারি মহিলা, সে কিভাবে আসবে এখন বলেন? কোনো পরিষেবা দিতে পারবে না, এক ভাটায় তো আসতেই পারবে না। অনেক সমস্যা, অনেক সমস্যা। আমি এর আগের বারে যখন এসেছিলাম তখন আমি সামনের ওই ঘাট থেকে দেখাচ্ছিলাম যে ডান দিকে একটা ভ্যাসেল ঘাট হচ্ছে, বেশ একটা ভালো খবর। বাট সে ভালো খবর একেবারে ভালো নাই, সেটা আজকের এসে বুঝতে পারছি। গোসাবা, তো আমি এখন যাব গোসাবার উদ্দেশ্যে। এনাদের সাথে আমিও বেরিয়ে যাই। প্রত্যেকটা নৌকোতে প্রচুর প্রচুর মানুষ আসছেন। আমি ভাবলাম গোসাবার নৌকোতে উঠবো, তো ওঠার আগে ছেড়ে চলে গেল। আমি অন্যের সাথে গল্প করছিলাম দেখে আমি ঘাটে চলে এসেছি। এটা হচ্ছে মেন ফেরিঘাট, যে ঘাটে প্রচুর বাইক দাঁড়িয়ে আছে, যারা ওপারে যাওয়ার জন্য ওয়েট করছেন। আর যেহেতু ভাটা, যার জন্য নৌকোতে গাড়িগুলো তুলতে পারছে না। প্রচুর পরিমাণে প্যাসেঞ্জার মানুষজন ওপারে যাওয়ার জন্য ওয়েট করছেন, প্রচুর পরিমাণে। আর এই সমস্যা এখানকার মানুষের বললো নিত্য নৈমিত্তিক ঘটনা। প্রচুর মানুষ এখানে রেগুলার সমস্যার সম্মুখীন হন। ভাই তুই এর ভিডিও করিস না, রাস্তার করা আছে তো ব্যবস্থা, হ্যাঁ মানুষের সুর রাস্তা দেওয়ার ব্যবস্থা আছে, সেইটা কর না। একটু কীভাবে শুরু হবো, পার হবো, সেই ব্যবস্থা কর না ভাই। ব্যাপারটা কি সমস্যা? আমরা গরিব মানুষ, ডেলি আমাদের রোজ গেলে পরে খাটতে নেবে না, রোজও দেবে না, খালি করে আবার চলে যাওয়া লাগবে বাড়িতে। না, গরিব মানুষের সাথে এখানে কি সম্পর্ক সেটা বলুন। পাড়ার জন্য ভাই। না না, বলছি আপনার সমস্যাটা কি পারাপারের জন্য, সেটা বলুন। বোট ঠিক মতো পাওয়া যাচ্ছে না। এইদিকে তাকিয়ে না বলে কি করে বলুন? আমাকে যেটা বললেন সেটা এখানে বলুন, সমস্যা নেই, বলুন। বলবো। হ্যাঁ বলুন, কি সমস্যা? বোটটা পাওয়া যাচ্ছে না ঠিক মতো টাইম মতন, এখান দিয়ে লোকজনের ভিড় অত্যাধিক, এছাড়া আর কি। আপনার জোরটা কমে গেল। আপনি আমাকে বললেন জোরে, আর ক্যামেরার সামনে আসতে বলছেন, তাহলে লাভ নেই। বলতে হবে, জোরে বলতে হবে। মুখ মানে আপনার সমস্যা, আপনার খিদে পেয়েছে, বলে না বাচ্চা না কাঁদলে মা দুধ দেবে কি করে, তো আপনাকে কাঁদতে হবে তো জোরে। এত মানুষজন এখানে ওয়েট করছেন, অনেকটা সময় ধরে আর কি ওয়েট করছে না। এটা হচ্ছে এখানকার নিত্য নৈমিত্তিক একটা ঘটনা। প্রচুর মানুষ এখানে ওয়েট করছেন। মানে কারোর যদি দরকার থাকে, কারোর আমাকে একটু আগে এক দাদা বলছিলেন যে কোনো পেশেন্ট থাকলে সেক্ষেত্রে আরও বেশি অসুবিধে, ঘন্টা পর ঘন্টা এখানে আশেপাশে ওয়েট করতে হয় পারাপারের জন্য। ঘাট আমার সামনে হচ্ছে আরও 40 থেকে 50 মিটার, 5.5 থেকে 6 ফুট চওড়া। টোটালটাই এত মানুষের ঠিক থেকে ভিড়। আর পেছনের দাদা বলছেন এটাই হচ্ছে প্রথম খেয়া ওপারে যাওয়ার, গোসাবার উদ্দেশ্যে যাওয়ার। কটা থেকে দাঁড়িয়ে আছেন বললেন? 5টা থেকে দাঁড়িয়ে আছে। 5টা থেকে দাঁড়িয়ে আছেন।
5টা থেকে দাঁড়িয়ে আছে, এখন বাজে 8:30 পৌনে 9টা, মানে এতক্ষণ ধরে দাঁড়িয়ে আছে ওপারে যাওয়ার জন্য। মানে এতটাই ভয়াবহ বা এতটাই করুণ পরিস্থিতি এই মুহূর্তে। এর আগে আমি যতবার এসেছি এই ব্যাপারটা আবার কখনো মনে হয়নি, তো আজকের এসে দেখতে পাচ্ছি সামনে দেখো প্রচুর পরিমাণে মানুষজন যারা ওপারে যাবেন বলে ওয়েট করছেন। এই মুহূর্তে ঘাটের এই পরিস্থিতি পুরো কাদা হয়ে আছে, মানুষজন এর মধ্যে আসছেন। আর আমাদের ঘাটে প্রথম নৌকো সে বেরিয়ে যাচ্ছে, সেকেন্ড নৌকো এখানে ওয়েট করছে। ইস অবস্থা দেখো, এই ঘাটের এতটা করুণ পরিস্থিতি এর আগে যতবার এসেছি একবারও মনে হয়নি আজকের একটু সকাল সকাল আসাতে এটা দেখতে পেলাম আর কি। দাদা ধুয়ে দিচ্ছেন, কোনটা গোসাবা? আরও প্রচুর মানুষজন ঘাটে ওয়েট করছেন। নৌকো ফুল হয়ে গেছে, যার জন্য এই নৌকোতে আর নেওয়া হলো না। নেক্সট নৌকো এলে, ফেরি এলে তারপরে সেই ফেরিতে ওনারা যাবেন। প্রচুর পরিমাণে মানুষজন এখনও ওয়েট করছেন ঘাটে। ইভেন পেছনে যে দোকানপাট আছে তার পেছনে প্রচুর পরিমাণে মানুষজন ওয়েট করছে। আর আমি এমন জায়গায় বসেছি, পেছনে দাদা এটাকে কি বলে, হাল বলে না কি একটা ভুলে গেলাম, সুগান কি বলে, সুগান, আচ্ছা সুগান। এই সুগান আমার মাথার উপরে ঘোরাঘুরি করছে। হ্যাঁ এখানে দাদা, থ্যাংক ইউ। তো দাদা বললেন ওপরে এসে বসার জন্য, নিচে বসেছিলাম, ওনার সুগানটা মাথায় লাগছিল। আচ্ছা এই যে ভেসেল ঘাট, এই ঘাট কাজে লাগছে কি লাগবে কি লাগবে না আগামী দিনে? চরের জন্য চলবে না তো বেশি দিন খুব একটা, আর ওই চলবে বলতে জোয়ার যখন ফুল হবে সেই সময় চলবে, তার আগে চলবে। জোয়ার কতক্ষণ থাকে? ওরকম 3-4 ঘন্টা করে থাকে। এত টাকার খরচা করে ভেসেল ঘাট, এটা কিন্তু কোনো কাজে লাগছে না বা লাগবেও না আগামীতেও। এখানকার পার্মানেন্ট সলিউশন হচ্ছে এখানে একটা ব্রিজ। তো এই ব্রিজ এখানে হবে কি না এরকম কোনো মানে কথা শুনেছেন এখানে ব্রিজ হওয়ার কোনো পরিকল্পনা আছে কিনা সরকারের? শোনেনি না? দিদি তো আগে একবার বলেছিল যে স্যাংশন হয়ে গেছে, কিন্তু সেটা কত বছর আগে শুনেছিলেন? 2000 মনে হয় 15 সালটা এরকমই হবে। 2015 সাল লাগান আমাদের রাজ্যের সরকার বলেছিলেন এখানে ব্রিজ হবে। তো 2015 আর 2026 প্রায় 11 বছর হয়ে গেছে, ব্রিজ তো হলো না। পেছনে একটা ভেসেল ঘাট করা হয়েছে অনেক টাকা খরচা করে, বাট সেই ঘাটের কোনো অস্তিত্ব আগামী দিনে থাকবে না। তার কারণ হচ্ছে এই ঘাটে মানে এই নদীতে প্রচুর জায়গায় চর হয়ে গেছে। এই সমস্ত নৌকো নাকি চরের জন্য আটকে গেছে, আর যার জন্য ঘুরে ঘুরে যাচ্ছেন চর বলে। হ্যাঁ হ্যাঁ। আমার পেছনের ঘাট হচ্ছে চণ্ডীপুর ফেরিঘাট। আর এই ঘাটে প্রচুর মানুষ নামলেন, আবার এই ঘাট থেকে প্রচুর মানুষ উঠলেন, যাদের উদ্দেশ্য গোসাবা ঘাটের উদ্দেশ্যে আর কি। এপারের ঘাটে পৌঁছে গেলাম, আর এই ঘাটেও দেখতে পাচ্ছি প্রচুর মানুষজন ওয়েট করছেন সামনে থেকে একেবারে সেই ঘাটের পেছন পর্যন্ত। নৌকো থেকে নামতেই তো লেগে গেল 5-7 মিনিট, এত মানুষ, বাপরে বাপ। এই প্রথমবার এত হ্যাপা হলো এই গদখালি বা গোসাবা ফেরিঘাটে। কি বলবো ওদেরকে, আবার কি হবে? সকাল থেকে দাঁড়িয়ে আছি আমরা, বাইক তুলতে কি দাদা, মাঝিরা যদি না তোলে আমরা, আমাদের কি আছে বলো? আচ্ছা আপনি গোসাবা গাড়ি স্ট্যান্ড থেকে আমাদের গাড়ি ছাড়লো, এখন উদ্দেশ্য হচ্ছে জটিরামপুর ফেরিঘাট। 40 টাকা পাবে, 10 টাকা। এই টোটো করে চলে এলাম জটিরামপুর রিক্সা স্ট্যান্ড, মানে অটো স্ট্যান্ড। সামনেই প্রচুর অটো দাঁড়িয়ে আছে, টোটো আর ইঞ্জিন ভ্যান। এর আগের বারে তোমাদেরকে দেখাচ্ছিলাম যে পেছনের এই ঘাট থেকে নৌকো ছেড়ে যায়, সেই ঘাটে এখন দেখতে পাচ্ছি একটি নৌকো দাঁড়িয়ে আছে, তোমাদেরকে একটু দেখায়। এই সেই ঘাট, জটিরামপুরের বোট ঘাট। ফেরিঘাট হচ্ছে আমার সামনে ওই দিকে। কি হলো, চলো ধরো, নৌকাতে তুলবেন? হ্যাঁ। স্লিপ করবে না তো? না। তো কাকু দেখছি এই নৌকো যাচ্ছে কোথায়? মোল্লাখালী। আচ্ছা এই নৌকো যাচ্ছে এখান থেকে মোল্লাখালী। যাবেন কোথায়? না আমি এখানে যাব না,
সাবধানে, স্লিপ করছে কিন্তু। দেখো কাদার মধ্যে মাথায় এত ওয়েট নিয়ে আসতে, সাবধানে। আস্তে আস্তে। ওরে বাবারে, অনেক স্লিপ, একদম পুরো কাদা হয়ে আছে। আস্তে আস্তে আস্তে। কত সাবধান, মানে সাবধানে পা ফেলতে হচ্ছে ওনাকে। খুব বেশি লোকজন নেই তো প্যাসেঞ্জার? না, যাবেন নাকি? না না, আমি যাবো না, আমি দেখার জন্য এলাম। আমি ওপারে যাবো, খেয়া পার করবো। যখন আসেন কতজন এসেছিল তাও? আসার সময় কতজন এসেছিল? এটা আসছি তো বালি আমলা নদীর থেকে, ছোট মোল্লা খালি যাও। ও আচ্ছা আচ্ছা, ওখান থেকে কত প্যাসেঞ্জার এসেছিল তাও? হ্যাঁ, ওখান থেকে কত এসেছিল? এই 10-12 জন। 10-12 জন মাত্র। তো ওনারা আসছেন আমলামেতি থেকে বালি, আর সেখান থেকে 10-12 জন প্যাসেঞ্জার নিয়ে এসছেন, আর এখান থেকে 3 জন 4 জন 5 জন প্যাসেঞ্জার নিয়ে যাচ্ছেন, আর 2 বস্তা আলু আর 2টো ঝাঁকা টাইপের। তো খুব খারাপ অবস্থা, অনেক কষ্টসৃষ্টে এনাদেরকে চালাতে হয় আর কি। এই জায়গাটা অনেক রিস্কি। আপনাদের এটা কী দোকান? হোটেল। ভাত পাওয়া যায়? হ্যাঁ। কাস্টমার আসে? হ্যাঁ। আচ্ছা, আগের দিন এসে দেখেছিলাম তখন বন্ধ ছিল, আজকে এসে দেখতে পাচ্ছি দোকানটা খোলা আছে, হোটেলটা। আগের দিন মানে কবে? এই সপ্তাহখানেক 10-12 দিন আগে। সব সময় তো আমি দোকানে আছি, তাই তো বাড়ির দিকে গেছিলাম। বোট যত সময় থাকে তত সময় দোকান খোলা থাকে, আর বোট চলে না গেলে না, হোটেল তো মোটামুটি 3টে-4টে পর্যন্ত খোলা রাখতে হবে। নাহলে সেবার রাখি হয়। বাড়িতে কয়লার মুরগি আছে বড় বড়, সেই কয়লার মুরগিকে খাবার দিতে যাই। ও আচ্ছা আচ্ছা। তো ওনার যে রান্নাঘর, এখানে মাটির উনান বা কাঠের জালে রান্না বান্না হচ্ছে, উনি রান্না করছেন, বেশ সুস্বাদু খাবার দাবার হবে আর কি। তো কোনো হোটেলে ঠিক এমন ঘরোয়া পরিবেশে খাওয়া দাওয়া। আর এখানে দেখতে পাচ্ছি শিম আছে, চিংড়ি আছে, আর বেগুন আলু। তো আজকে কি রান্না করছেন? আচ্ছা, রান্না কি হবে হোটেলে? আজকে রান্না হবে তোমার। তুমি তুলে নিচ্ছে কেন গো? তুলে নিচ্ছি, এই আপনারটা দেখবে লোকজন, যারা দেখবে কখন আচ্ছা, খাওয়া আচ্ছা, খেতে আচ্ছা। এলে ও একটা আপনার বাড়িতে ডিম- খাবে। একটা ডিম হবে, একটা মাংস হবে, হ্যাঁ। একটা মাছ হবে। তো এখানে আর- মোটামুটি আজকে কতজনের মতো রান্না করছেন? 20-25 জন। 20-25 জন। ওটা বিক্রি হয়ে যাবে? হ্যাঁ। তো আজকে কটা পর্যন্ত থাকবেন? আজকে ধরো 3টা অবধি। 3টে অবধি। তো দেখি আজকে যদি তাড়াতাড়ি ফ্রি, তাহলে আপনার এখানে খেয়ে যাবো দুপুরে। আচ্ছা। ঠিক আছে, হ্যাঁ, চলে যদি আস। তাড়াতাড়ি ফ্রি তো। হ্যাঁ, চলো। তা দই খা? না না, দই ফই এখন খাবো না। গরুর দুধের দই, পিওর গরুর দুধের দই খেয়ে দেখো। কি দুধ বললেন? গরুর দুধ বাড়িতে বানাই, আমাদের ভুসিমালের দোকান আছে। আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি তো ওই সাইড, সামনে একটা ভুসিমালের দোকান আছে। হ্যাঁ, হ্যাঁ। একটা ছেলে একটা বৌমা বসে, হ্যাঁ। ওই সোজাসুজি আমাদের বাড়ি। এটা 20 টাকা, আর এই যেটা বড়টা 80 টাকা। 80 টাকা। তো এটা বাড়িতেই বানান? হ্যাঁ। নর্মালি আমি হ্যাঁ। মিষ্টি দই খাই না, খাই টক দই। আমার টক দই অনেক পছন্দের। তো যাই হোক, উনি বললেন তাই খাচ্ছি, খেয়ে দেখি কেমন লাগে। আমার এই কাঠ ডালের রান্না, গ্যাস আছে, কাঠ আছে, সব রকম। না না, গ্যাসের থেকে কাঠের জালে রান্না তো টেস্টি, সুস্বাদু হয়। হ্যাঁ, গ্যাসেরও হয়, রান্না করতে জানলে সব হয়। তুমি খবরদার বাবা, চলে আসো। না না, ভালো, টেস্টি। তোমার জন্য অপেক্ষা করবো আমি। না না, অপেক্ষা করতে হবে না। আমি যদি দেরি হয়, আমার বেকার অপেক্ষা করে লাভ নেই, বুঝলেন? হ্যাঁ ধরুন আমার আসতে দেরি হয়ে গেল। হ্যাঁ, বসো। না না, আমি নিচে বসছি আপনার। তো এখানে আপনি একাই রান্না বান্না সব করেন? হ্যাঁ। আপনার ছেলে নাতি নাতনি কেউ আসে না? না, আমি একাই করি। ওরা লজে কাজ করে। আর- লজে মানে পাশে যে লজ? হ্যাঁ, ওই লজের এই ধারে তো আমাদের দোকান, ভিতরে না। লজে কি কাজ করে? লজে ওই মাটির এই বালি সিমেন্ট বোয়া, এটা ওটা করা। তো আপনার এখানে যারা খায় তারা মোটামুটি কি ধরনের লোকজন?
মানে এই অটোওয়ালা টোটোওয়ালা বাইরের লোকজন কিরকম লোকজন হয়? আমতলি, মোল্লাখালী, কুমিরমারি, সাতজেলিয়া, লাক্স বাগান, আর এই যে কটা বোট আসবে সে কটা বোটওয়ালা। আমি একটু আগে ডিম সিদ্ধ খেয়েছি, জাস্ট পেছনে 5-7 মিনিট আগে। ডিম সিদ্ধ খাওয়ার পরে গেলে অসুবিধা আছে? না, কোনো অসুবিধা। পান সুপারি একটু গালে দাও। না, না, যা আছে। তোমাদের বাড়ি কোথায় বা? আমার বাড়ি কলকাতার দিকে, যাদবপুর। যাদবপুর নাম শুনেছেন? হ্যাঁ হ্যাঁ, যাদবপুর। আমার বাপের বাড়ি গড়িয়ায়। তাই? হ্যাঁ, আমার বাপের বাড়ি গড়িয়ায়। বাপের বাড়ি আগে অবস্থা ভালো ছিল, 100 বিঘা জমির মালিক আমার বাবা ছিল। আপনি বললেন না আপনার বাপের বাড়ি গড়িয়ার ওদিকে? হ্যাঁ। তো এদিকে আবার রানীপুর বলছেন, সেটা কোথায়? রানীপুর ওই সাইডে। এটা জটিরামপুর, ওটা ওই সাইডে উত্তরডাঙ্গা, ওই সাইডে রানীপুর, তারপরে বাগবাগান। তো এই রানীপুর থেকে গড়িয়াতে কত বছর আগে গেছিলেন আপনার বাবা? আমার বাবা এইখানে ছিল, কিন্তু আমার ভাইপোরা যারা 3তলা 4তলা পাকা বাড়ি যারা করেছে, আমার মেয়েও 3-4তলা পাকা বাড়ি করেছে। কোথায় মেয়ে বাড়ি কোথায়? গড়িয়াতেই? হ্যাঁ, জায়গাপত্র কিনে সমস্ত পাকা বাড়ি টাড়ি ঘর দুয়ার বানিয়ে, সে রাজস্বী ব্যাপার। প্রত্যেক বছর ওই গোপাল পুজো যখন হয় তখন আমাকে নিয়ে যায়। আমার তো এক ছেলে এক মেয়ে। ছেলে কি করে? ছেলে তো দোকানদারি করে, আর এই যে 4 বিঘা জমি ধান চাষ করেছে। আচ্ছা, দিলীপ মাইতি হোটেল দেখাচ্ছিলাম, এই সেই দিলীপ মাইতি। আর দিলীপ মাইতি হচ্ছে আপনার ছেলে? হ্যাঁ। আচ্ছা, অনেক ধন্যবাদ আপনাকে। দেখি যদি তাড়াতাড়ি আসি তাহলে আপনার এখান থেকে খেয়ে যাবো। অনেক ধন্যবাদ। তো আমার এই মুহূর্তে গন্তব্য সামনের ফেরিঘাট। সামনের গাছটাতে যে ফুলগুলো হয়েছে কি যে ভালো লাগছে দেখতে, পুরো গোলাপি গোলাপি পিঙ্ক পিঙ্ক হয়ে গেছে, খুব সুন্দর লাগছে কিন্তু এটা। বাহ, তার নিচে পাতাগুলো ঝরে আছে। অ্যাকচুয়ালি এগুলো হচ্ছে ফুল না, এগুলো হচ্ছে পাতা। এই পাতা প্রথমে পিঙ্ক আছে, তারপরে এটা এরকম হয়ে যায় সম্ভবত, আমার তাই মনে হচ্ছে। আর ফুল হচ্ছে ভেতরে। তো এই হচ্ছে, ব্যাপক লাগছে। আর সামনেই হচ্ছে এখানকার জটিরামপুর ফেরিঘাট। বাহ, ঘাটটা নতুন করেছে, ঘাটে ফেরি নৌকো চলে এসছে। এর আগে আমি যখন এসছিলাম তখন ঘাট ভাঙা ছিল, তো আজকে এসে দেখছি ঘাট একেবারে ঝাঁ চকচকে হয়ে গেছে। জটিরাম ফেরিঘাট পরিবহন দপ্তর, পশ্চিমবঙ্গ সরকার। এদিকে টিকিট ঘর, এদিকে বিশ্রামাগার। মাননীয় সাংসদ তরুণ মণ্ডল মহাশয়ের তত্ত্বাবধানে বা তার অর্থ সাহায্যে আর কি। এই হচ্ছে ঘাট, জটিরামপুর ফেরিঘাট। এর আগে আমি এই ঘাট দিয়ে সম্ভবত 2বার না 3বার পেরিয়েছি। তো ঘাটের অবস্থা খুবই করুণ ছিল। আজকের এসে এরকম একটা নতুন ঘাট দেখে বেশ ভালো লাগছে, মানে বেশ না, ভালোই লাগছে আর কি। ফ্লোটিং ঘাট। বেশ বড় সড়ো করেছে আর কি। পুরনো যে ঘাট, সে ঘাট টোটালি ভেঙে টেঙে গেছে এখন। এই যে এখানে ছিল পুরনো ঘাট। যাই হোক, এবারে যে নতুন ঘাট হয়েছে দেখে ভালো লাগছে। ফেরিতে বিভিন্ন মালপত্র উঠছে। এখানে দেখতে পাচ্ছি পোলট্রি, মানে চিকেনের ঝুড়ি যাচ্ছে, ওদিকে বাইক যাচ্ছে, তার সাথে সাথে মানুষজন যাচ্ছে। তুমি মাঝি নাকি? তুমি মাঝি? পুরাতন মাঝি? আমাদের নৌকোর মাঝি, পুরনো মাঝি। কোথায় যাচ্ছ? কোথায়? বাড়ি যাচ্ছ? পড়াশোনা করো? কোন ক্লাসে পড়ো? ক্লাস 2তে পড়ো। কি নাম তোমার? কিষানু কি? কিষানু গেছিল ওর মাসির বাড়ি পিয়ালিতে ঘুরতে, এখন ও বাড়ি ফিরছে। ফাইনালি এপারের ঘাটে পৌঁছে গেলাম। এই হচ্ছে সাতজেলিয়া পাড়ের ঘাট। ওপাশে ফ্লোটিং হলেও এই পাশে পুরনো জেটি ঘাট রয়ে গেছে, এটা আর চেঞ্জ করেনি। গ্রোসারি, সুইট, এখানে ইঞ্জিন ভ্যান চলে, সামনে ভ্যান স্ট্যান্ড আছে, যেখানে প্যাডেলওয়ালা ভ্যান আছে, ইঞ্জিনওয়ালা ভ্যান আছে। তো এদিকে কিন্তু এখনও এই ধরনের পায়ের, মানে প্যাডেলওয়ালা ভ্যানগুলো চলে। এই
প্যাডেলওয়ালা ভ্যান সচরাচর চোখে পড়ে না, বাট এদিকে এই ঘাটে বেশ অনেকগুলো ভ্যান দেখলাম। আর এখানে ইঞ্জিন ভ্যানটা বেশি টোটো ভ্যানের থেকে। এখানে কি রান্না হচ্ছে, কিসের হোটেল নাকি? ও আচ্ছা, এখানে বেশ বড় কড়াইতে চিকেন রান্না হচ্ছে। আমি বললাম পিকনিক হচ্ছে, কোনো মিটিং আছে এখানে দেখতে পাচ্ছি। স্টেজ বানিয়েছে, সেখানে যে সমস্ত মানুষজন আসবেন তাদের জন্য এখানে খাবার রান্না হচ্ছে আর কি। স্ট্যান্ড থেকে আমাদের গাড়ি ছেড়ে দিল, আর এই মুহূর্তে আমাদের গন্তব্য হচ্ছে লাক্স বাগান বলে একটি জায়গা আছে, সেই পর্যন্ত। অ্যাকচুয়ালি আমি যেখানে যেতে চাইছি সেই পর্যন্ত এখান থেকে ডিরেক্ট কোনো গাড়ি যায় না, এখান থেকে ব্রেক করে যেতে হবে। তো আপাতত যেখানে যাচ্ছি সেই জায়গার নাম হচ্ছে লাক্স বাগান। আর গাড়িতে বেশ অনেকেই আছেন আমার পেছনে এদিকে। এটাই লাক্স বাগান গাড়ি স্ট্যান্ড। পেছনে বেশ কিছু টোটো বা ভ্যান ওয়েট করছে, সামনেও বেশ কিছু গাড়ি ওয়েট করতে দেখতে পাচ্ছি। আর বাঁদিকে লাক্স বাগান বাজার, আর এটা সম্ভবত খেয়া। এই খেয়া যাচ্ছে ওপারে, এপাশে প্রপার ঘাট নেই, বাট ওপারে ঘাট আছে দেখতে পাচ্ছি। ওই পারে কোথায় যাচ্ছে কি জানি। এখানে একটি বড় নৌকো নোঙর করেছে, যেখানে বালি স্টোন চিপ একেবারে ফুলটুস হয়ে আছে, লোড হয়ে আছে। নদীর ওপাশে দেখতে পাচ্ছি এক কাকু এক দাদা দুজনে মিলে জাল টানছেন। ওপাশের ঘাটটার নাম কি? সাধুপুর ঘাট। আচ্ছা, ওপারের ঘাট হচ্ছে সাধুপুর ঘাট, এই পাশের ঘাট হচ্ছে লাক্সবাগান ফেরিঘাট। লাক্সবাগান যে বাজার আর কি, সেটা হচ্ছে 3 রাস্তার মোড়। আমরা এলাম এদিক দিয়ে, এদিকে একটা রাস্তা চলে যাচ্ছে ভেতরে, আর একটা রাস্তা সেটা এদিকে চলে যাচ্ছে। এই রাস্তা হচ্ছে আমার যে গন্তব্য কাকমারি বাজার, সেটা হচ্ছে এদিকে। এখানে বেশ অনেক দোকানপাট আছে। এখানে একটা মিষ্টির দোকান আছে। একদম বসে বসে কী করছেন এগুলো? ও ঠোঙা বানাচ্ছেন, বাহ। আমি অনেক আগে দেখেছিলাম ঠোঙা বানাতে, তো ইনি দেখছি ঠোঙা বানাচ্ছেন। কি করব? হ্যাঁ, আপনাদের দোকান? একটা তো কিছু করে খেতে হবে। এই দোকান আপনাদের তো? এখানে তো মিষ্টির দোকান চলে না। কাস্টমার এসছে? সারাদিনে দেখা যাচ্ছে 500 কি 1000 টাকা বিক্রি হচ্ছে, তো তাতে কি মিষ্টির দোকান চলে এখানে? ওই টুকটাক বেচা কেনা যা হয় সব সংসারটা চলে কোনো রকম, এই ঠোঙা বানিয়ে হ্যান ত্যান করে। কাস্টমার দাঁড়িয়ে আছে। আচ্ছা ঠিক আছে। তো উনি ঠোঙা বানাচ্ছেন নিজেদের জন্য, সেটা জিজ্ঞাসা করলাম না নিজেদের জন্য না উনি ঠোঙা বানিয়ে বিক্রি করবেন তার জন্য। যাক, ওনার দোকানে কাস্টমার এসছে বলে চলে এলাম। বেশ অনেক দোকানপাট দেখতে হচ্ছে, বড় বড় দোকানপাট, কিন্তু কাপড়ের দোকান, অন্যান্য যে দোকান বেশ বড় বড়। লাক্সবাগান বাজার, দক্ষিণ 24 পরগনা। দক্ষিণ 24 পরগনা জেলার মধ্যে পড়ে এই লাক্সবাগান সাতজেলিয়া দ্বীপ। শ্রী গুরু ভান্ডার লাক্সবাগান বাজার। সামনে এদিকেও বেশ কিছু দোকান আছে দেখতে পাচ্ছি, একবারে নিচে ভেতরে। সম্ভবত হাট বসে এখানে, কবে হাট বসে কি জানি না। বাজারটা বেশ বড়সড় বাজার দেখে মনে হচ্ছে, অনেক দোকানপাটও আছে। পেছনের অনেকটা দূর থেকে হেঁটে আসছি, তারপরে কিন্তু দোকানপাট শেষ হচ্ছে না। মিনতি জুয়েলার্স, এখানে একটা সোনার দোকান আছে। ও আরও আছে সামনে বাঁদিকে আরও আছে, ডান দিকেও বেশ বড় সড়ো দোকান, মানে অনেকগুলো দোকান। আর এখান থেকে টানটা নিল আর কি। এখানে হাঁড়ি কলসির দোকান বেশ বড় সড়ো দেখতে পাচ্ছি। সরি দাদা, এখানে প্লাস্টিকের দোকান, তার সাথে যে হাঁড়ি কুড়িয়ে আছে। হ্যাঁ, কিছু হচ্ছে। আপনাদের গ্রামে একটু ঘুরতে এসেছি, কিন্তু বেশ বড় সড়ো মার্কেট মনে হচ্ছে। আমার বাড়ি যাদবপুর। তো এই দোকান এখানে কি অনেকগুলো দেখলাম, মানে এই আপনাদের বালতি হাঁড়ির দোকান এখানে চলে ভালো নাকি? মোটামুটি চলে, বড় বড় দোকান তো। হ্যাঁ, এখানকার কাস্টমার ম্যাক্সিমাম কোথাকার লোকজন? এখানকার না স্থানীয় লোকজন হলে তো এখানে এত একই দোকান চলে কি হবে তাহলে? হ্যাঁ, চলে না? চললে ভালো না, আমি বলছি চললে তো অবশ্যই ভালো, কিন্তু একই ধরনের 2-3টে দোকান, বড় বড় দোকান, ছোটখাটো
আপনারই দোকান? আমাদের দোকান, ওই তিনখানে আমাদের দোকান। ও তাই বলুন, আচ্ছা আচ্ছা। আমার দোকান বলতে আমাদের সব কাকা জ্যাঠা। আচ্ছা আচ্ছা। যেহেতু বাবা ঠাকুরদারা একটা দোকান ছিল, ওখান থেকে ভাগ হয়ে গেছে, ডিভাইডেড হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ দাদা। এখানে হাট বসে তো? সেটা কবে? বৃহস্পতিবার আর রবিবার। বৃহস্পতিবার রোববার এখানে হাট বসে, মানে গতকালকে হয়ে গেছে। গতকাল হয়ে গেছে। তো এই এখানে আর কি লাক্সবাগান যে বাজার, এখানে বৃহস্পতিবার রবিবার হাট বসে, আর গতকালকের হয়ে গেছে। অ্যাকচুয়ালি গতকালকের আমি এখানে আসছিলাম, সকালে স্টেশনে এসেছি, এসে দেখি ট্রেন বন্ধ, ট্রেন চলছে না। পার্ক সার্কাসে কিছু একটা সমস্যা হয়েছিল, যার জন্য প্রায় 8টা-9টা পর্যন্ত মনে হয় ট্রেন চলেনি। আমি এসেছিলাম 5:30টার সময় স্টেশনে, তো এসে দেখি ট্রেন চলছে না। আমি আমার বাড়িতে গিয়ে মানে মন খারাপ করে বা রেগে মেগে গিয়ে ঘুমিয়ে পড়েছি। ঢালাই করা রাস্তা, তার বাঁদিকে এরকমই পুকুর, গাছগাছালি, ধানের গাদি আছে, দূরে ঘর বাড়ি, বিভিন্ন ক্ষেত খামারি, ছাগল চড়ে বেড়াচ্ছে। রোডের পাশে দুই কাকুকে দেখছি বসে গল্প করছেন। রোডের পাশে দুজন কাকু বসে গল্প করছেন। এক কাকু এখানে বালতি নিয়ে, নতুন বালতি দেখতে পাচ্ছি, আর এক কাকু এখানে লাঠি হাতে নিয়ে। আপনার বাড়ি কোথায়? এই তো বাড়ি। তো এখানে বসে আছেন কেন? ওই পা যন্ত্রণা করে বলে। এখন তার মানে কোনো কাজকর্ম করেন না? ওই একটু কুমড়ো বেচে, আর কিছু করতে পারিনি। কুমড়ো বেচেন? কুমড়ো কিনে আনেন কোথা থেকে? ওই আনিয়ে দেয় একজন, এনে দেয়, বুঝে আছি। এক বস্তা কুমড়ো এনে দেবে এই সাতজেলে বাজার থেকে। আচ্ছা, এর আগে কি করতেন? মিষ্টি বেচতাম। সেটা কোথায় দোকান? ও হাটে হাটে ফেরি করতাম। আচ্ছা, হাটে হাটে বিক্রি করতেন। তো এখন ওই পায়ের সমস্যার জন্য যেতে পারে না? ভ্যান টানতে পারি না তো। আচ্ছা, ভ্যান নিয়ে যেতেন। সেটা কত বছর আগে? তাই এখান থেকে কবার আগে? 8-10 বছর আগে। 8 বছর আগে। তো 8-10 বছর ধরে মোটামুটি বস্তি বলতে পারেন। 8-10 বছর ধরে বসতে পারি। এখনো বেকার ভাতা হয়নি। হ্যাঁ, এখনো বেকার ভাতা হয়নি। 65 বছর বয়স, হাত জোর করে ভোট নিল। বেকার ভাতা না, বার্ধক্য ভাতা। হ্যাঁ, ওই সেই আর কি। আয়লা 3-4 বছর আগে মরণ অবস্থায় ওই শুয়ে থাকতে হবে রাস্তার ধারে। তাই? এই আপনার জন্ম কি এই গ্রামে নাকি অন্য কোথাও থেকে আসা? না, আমার আগে ছিল বাংলাদেশের বাড়ি। সেটা আপনার নাকি আপনার বাবা? আমার বাবা ঠাকুরদা সব ওখান ছিল। ওখান থেকে না? আর এখানে আমার ঠাকুরদাদা এখানে 14 বিঘে জমি ছিল। এই না বাড়ি, অন্য বাড়ি। ও আচ্ছা আচ্ছা। সে জমির ভাগ আমাদের দেয়নি। 14 বিঘে জমি, 7 বিঘে পাবো। সে কে নিয়েছে সেই জমি? আর ঠাকুরদা নিয়েছে। ঠাকুরদাদা। তো আপনার ঠাকুরদাদা বাংলাদেশে কোথায় থাকতেন? বেতখাসি। সেটা কোন জেলা? ও খুলনা জেলা। এখন বর্তমান কয়রা উপজেলা। ওসব জানিও লাভ নেই। আমরা ভারতবর্ষের নাগরিক। আমরা চিনি না, জানি না। ও না, আপনাদের কোনো আত্মীয় স্বজন ওপরে নেই? আছে। আচ্ছা আচ্ছা। না, মাঝে মাঝে হয় না, আত্মীয় স্বজন মন কেমন করে দেখা করলে যেতে পারবো না, শরীর আছে তা যেতে পারবো না তো। তো কাকু যেখানে বসে গল্প করছেন, যেখানে বসে আছেন আর কি, এখানে পুকুর আছে। এই পুকুরের জল শুকিয়ে গেছে কেন? ও জল ছেঁচে ফেলি। আচ্ছা, মাছ ধরেছে। আচ্ছা, তুলে নিয়ে এসেছেন। হ্যাঁ। এখানে লাস্ট বন্যা কত বছর আগে হয়েছিল? 95 সালে। সে তো অনেক বছর হয়ে গেল। অনেক বছর। না না, আইলাতে হয়নি? আরে আয়লা তো হয়েছে। আইলায় তোমাদের এখানে কিছু ছিল না। কিচ্ছু ছিল না, ঘর বাড়ি আমাদের এইদিকে ক্ষতি হয়েছিল বেশি। বেশি ক্ষতি। আইলায় কিছু ছিল না আমাদের এখানে। তখন আপনারা কোথায় ছিলেন? এখানে তো জল ছিল। এখানে এই রাস্তার বড়। না না, এখানেই ছিলেন, কিন্তু জল তো ছিল শুনেছিলাম। জল তো ছিল। কতদিন? 3 মাস। 3 মাস? হ্যাঁ। তখন অনেক কষ্ট হয়েছিল। অনেক কষ্ট, অনেক কষ্ট। না পাতাম খাওয়ার জল, না পাতাম চান করার জল, রান্নার জল, বিরাট কষ্ট করেছি। আর ওই ট্রেন দিত ওই বিভিন্ন এনজিও থেকে না সরকার থেকে? সরকার থেকে দিত, ট্রেন দিত, এনজিও থেকে দিত। আচ্ছা, ওই সব লাইন দিয়ে চাল দিত, কাপড় দিত। এটা তেমন অনেক কষ্ট কেটেছিল। এই 2009, এটা 2009 হয়েছিল। আচ্ছা ঠিক আছে, গল্প করুন, আসছি, ভালো লাগলো। হ্যাঁ, বাড়ি কোথায়? আমার বাড়ি যাদবপুর। এই আপনাদের গ্রামে একটু ঘুরতে এসেছি। গ্রামের
এই গ্রামের মানুষ কেমন আছে, কি করে, কেমন করে থাকে একটু দেখার জন্য এসেছি। হ্যাঁ? গরিব মানুষ এই আছি। আপনার ছেলে কজন, কি করে ছেলে? ছেলে একটা গাড়ি 4 চাকা চালায়। ওই যে ছোট হাতি যেগুলো বলে, ছোট হাতি নদীর এপারে তো আনতে হয়েছে। বোটে করে নিয়ে আসতে ছোট তো, আচ্ছা ছোট গোয়াতখালি থেকে বোটে নিয়ে আসে। চলছে তো মোটামুটি। আচ্ছা ঠিক আছে, আচ্ছা ধন্যবাদ কাকিমা। কাকু আসি। না এই বললেন ভালো লাগলো। এখানে 2016-তে বলছিলেন যে একেবারে ভয়াবহ বন্যা হয়েছিল, আর আমার সাথে যাচ্ছেন ওই পাশে ওই কাকু, ওনার সাথে গল্প করছিলেন। আপনি ওখানে বসে গল্প করছিলেন। আপনার কি হন উনি? উনি আমার কাকা, ওই আমার শ্বশুর, আমার শ্বশুর টশুর একসঙ্গে ব্যবসা করতে একই দেশের লোক ছিল। হ্যাঁ, এখন ওই সেই সম্পর্কে কাকা বলে ডাকি। তো আপনি কি করেন? আমি মাছ, আমার মেশা চাষ, কৃষি। আচ্ছা, ধান জমি বা বিভিন্ন চাষ? হ্যাঁ চাষ, কিন্তু আমি ওই জঙ্গলে যাই, জঙ্গলে গিয়ে কাঁকড়া টাঁকড়া ধরি এখন বর্তমান। তো গেলে কদিনের জন্য যান? 4-5 দিন, 6 দিন, 7 দিন, আবার এসে আবার যাই এরকম। আচ্ছা, জঙ্গলে তো শুনি বাঘের ভয়। ও বাবা, হ্যাঁ, এই রাস্তায় অনেক ইঞ্জিন ভ্যান চলে, অনেক আওয়াজ, ভট 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 ভট। হ্যাঁ, কি বলছিলেন? আপনি বাইসা কোন ওই গাড়ি আসে যদি মানে বাঘের উৎপাত মানে কি, গত গনে 4টে লোক পড়েছে। তাই? হ্যাঁ, গত গনে 4টে লোক বাঘে ধরে নিয়ে গেছে। এরকম গনে 2, 3, 1টা করে নিয়ে যায় গনে। তবু মানুষ যায়, অভাবের দায়। আমাদের খুব অভাব, বুঝলেন। বার্ধক্য ভাতা তো হয়নি, প্রায় 70 বছরের মতো বয়স হতে যাচ্ছে, তা এখনো বার্ধক্য ভাতা হয়নি। কি বলেন, 70 বছর? হ্যাঁ, আমার বাংলা 1363 সালে জন্ম। 1363? বাংলা মানে 40 আর 30, 32 বুঝতে পেরেছি সাল এটা। তা 70 বছর বয়সে আপনি যান জঙ্গলে কাঁকড়া ধরতে? হ্যাঁ, কি করবো, অভাব তো মানবে না, পেটের দায়। আমার তো ছেলে নেই, 2টো মেয়ে, বিয়ে দিয়েছি যদিও, তবু তো সংসার তো চালাতে হবে, বুঝতে পেরেছেন। খুব দুর্দিন আমাদের, আমার বার্ধক্য ভাতা হয় না, আয়লাও হয় না। তো আপনি ওই আপনাদের মেম্বার যিনি, তাদেরকে বলেন? ও বললেও দেবে না, আমার আয়লাটা কেটে দিল না। আরো কেন কেটে দিল কেন? আর বলেন না, রাজনীতি চাল। আমি বিভিন্ন গ্রামে যাই, সেই গ্রামের সৌন্দর্য তুলে ধরার চেষ্টা করি, আশা করি ভালো কিছু তুলে ধরবো। কিন্তু যেখানে যাই না কেন, এমন মানুষ বা এমন মানুষের সাথে আমার দেখা হয়ে যায়, কথা হয়ে যায় যে তারা অনেক কিছু থেকে বঞ্চিত। সরকারি সুযোগ সুবিধা যেগুলো, সেই সমস্ত সুযোগ সুবিধা থেকে বঞ্চিত ওই রাজনৈতিক কোনো কারণবশত। তো এগুলো আমি যতই ভাবি তুলে ধরবো না কোনো ভিডিওতে, তারপরেও কিন্তু একাধিক এই ধরনের মানুষজনের সাথে আমার আলাপ হয়ে যায়। যাই হোক, ওনার বয়স 70+, তারপরেও উনি এই বয়সে সুন্দরবনের জঙ্গলে, গহীন জঙ্গল, আর উনি যেখানে আছেন বা আমরা এখন যেখানে আছি, সামনে একটা নদী পড়ে, নদীর ঠিক ওপারেই হচ্ছে মরিচজাপি জঙ্গল। সেটা হচ্ছে একেবারে খতরনাক জঙ্গল বললে চলে, তাই তো? হ্যাঁ, আমার বাড়ি একবার ওই এপার ওপার, ওপারে বাঘ বাস করে, এপারে বাঘ পাড়িয়েও আসে মাঝে মাঝে। এখন আসতে পারতেন না, জাল দিয়েছে টাইগার, তাই আসতে পারতেন না। আমার বাড়ি একবার জঙ্গলের কাছে, আপনি যাচ্ছেন দক্ষিণী সোজা চলেই যাবো যতদিন না পাবো। আচ্ছা, তো এই জঙ্গলে যাওয়া আসা কতদিন ধরে করছেন? আমার ছোটবেলায় বাবা, আমি 9 বছর 10 বছর বয়সেতে বাবার সঙ্গে 25 বছর জঙ্গল করেছি। আমার বাবা গুণিন ছিল। হ্যাঁ, তারপরে বাদ দিলাম, দেওয়ার পরে ছোটো কাকার সঙ্গে 1 বছর গেছিলাম। তারপর বিয়ে হয়ে গেল, বিয়ে হওয়ার পরে শ্বশুর মশাই বললো বাইরে কাজকর্ম কর, জঙ্গলের অবস্থা তো ভালো না, লোকজন নষ্ট হয়, সবাই তো বলবে। তা বাইরে কলকাতাটাতে কাজ করতাম, কলকাতাতে কাজ করে তখন কিন্তু বাইরে চিনতাম না। আচ্ছা, তারপরে আস্তে আস্তে টুকটাক করে কাজ করতে থাকলাম, তাতে সংসার ঠিক চলে না। 1 মিনিট, এক মিনিট, আপনার তো বয়স ভালোই হলো, এত ওয়েট নিয়ে যাচ্ছেন কি করে? খুব কষ্ট হচ্ছে, তবু নিয়ে যাচ্ছে। তো আপনার বাড়িতে বৌমারা, ছেলেরা নেই? ছেলেদের বিয়ে হয়নি এখন। তো ছেলেরা নিয়ে যেতে পারে, ছেলে নেই বাড়িতে কেউ? হ্যাঁ আছে, ছেলেরা নিয়ে যায় না। তো বললে একটু হেল্প করে না মাকে? এই জল টল বাবা এইসব কাজ করে না। আচ্ছা, করে না? তো এগুলো তো অনেক কষ্ট, তো এগুলো হাতেও তো অনেকগুলো, হাতে যন্ত্রণা হচ্ছে, তবু একটু এগিয়ে যাবে। হ্যাঁ, তাহলে কথা বলতে হবে না, ঠিক আছে, অনেক ধন্যবাদ। যান। হ্যাঁ, কষ্ট হয় এইবারে। হ্যাঁ, খুব কষ্ট। 2টো বাচ্চা বিয়ে দিলাম, 2টো মেয়ে, ছেলে নেই, ছেলেটা মারা গেছিল ছোটবেলায়। প্রচুর গাড়ি চলছে তো এখানে দেখছি। হ্যাঁ, আমাদের গাড়ি চলে, এই বাইকও চলে। বাবার সঙ্গে ছোটবেলায় তখন অভাব তো খুব, আমার তখন 6টা ভাই বোনই, 2টো ভাই আর 4টে বোন। তার সংসার তো চলে না, বাবা একা খেটে সংসার চলে না। তার জঙ্গলে যাই গিয়ে কাঁকড়া, তখন তো দাম নেই, 18-20 মন কাঁকড়া এনে 200-300 টাকা বিক্রি হবে। 18-20 মন কাঁকড়া? হ্যাঁ, তখন কাঁকড়া হতো খুব, মানে লোকও যেত না তো, অভাবের দায় আমরা যেতাম এই কিছু। আর তখন মাছ মারতো বেশি, মাছের দাম ছিল ভালো। কাঁকড়ার দামটা তো এই বাইরে যাচ্ছে বলে এখন দামটা বেশি।
বুঝতে পেরেছেন? এখন অনেক দাম, মানে এখন 1000 টাকা কেজি নিয়েছে, এবারে 1000 টাকা কেজি, 1200 টাকা কেজি নিয়েছে এই রিসেন্টলি। তো আপনি রিসেন্ট যেটা নিয়ে এলেন সেটা কত কেজির মতো? আমি এখন যেটা 29 কেজি। 29 কেজি আপনি একা নাকি? না, তিনজনে। 29 কেজি, মানে হ্যাঁ, ধরুন 1000 টাকা করে হলেও তো প্রায় 30,000 টাকা ধরুন। 32-33,000 টাকা বিক্রি হয়েছে। তো এটা কদিনে? 3 দিনে? না, এটা 5-6 দিনে, 7 দিনে। হ্যাঁ, আচ্ছা, এখন আচ্ছা। ওই টিপ একটা না, টিপ ওইভাবে ওঠে। আর খরচ হচ্ছে চারা 200 টাকা করে কেজি কিনতে হয়। চারা বলতে? 15, ওই মাছ কাঁকড়া যে ধরবো, যে ধরবে সেই মাছ কিনতে হয়। আচ্ছা, মাছ কিনতে? মাছটা তোমার ওই 2000 টাকা, 200 টাকা, হ্যাঁ 200 টাকা কেজি। হ্যাঁ, 15 কেজি 3000 টাকা চারা কিনতে হবে। কিনলে আচ্ছা, খরচা পাতি বাদ দিয়ে আপনাদের হাতে ওই ধরুন 6000, 7000, 8000। আবার যারা পাশ কেটে যায় হ্যাঁ তারা 20,000, 25,000, হ্যাঁ হ্যাঁ 30,000। আবার ওর মধ্যে 2 নম্বরই আছে, আমরা সেটা করতে পারি না, বুঝলেন? আচ্ছা, তা আমরা পারবো না, আমাদের সাহস নেই, মানে বাঘের মুখের মধ্যে হাঁটতে হবে। ওই জাল ফাল দেয় যারা, মানে ওর এরিয়াতে ঢুকে পড়ে। হ্যাঁ, ঢুকে পড়ে করে দিয়ে তারা যায়, তারা, আমরা তো পারবো না ওরম, আমাদের তো পাশ নেই, আমরা এমনি শুধু কাঁকড়া মারবো, মানে বাবুরা ধরবে, কিন্তু ওই দিকে যেতে দেবে না, মানে বাইরে যেতে দেবে না, ঘাটের আর পার। বুঝতে পেরেছেন? মরিচ ঝাঁপি আর কি, মরিচ ঝাঁপিটা খোলা আছে গরিব মানুষের জন্য, নিত্য মারা, ওদের পাশ লাগবে না। আচ্ছা, ওখানে যে বাঘ আসে? ও বাবা, বাঘ প্রচুর বাঘ। তো ভয় তো করে? এর আগে প্রচুর লোক খেয়েছে আমাদের ওখানে, কিন্তু সেই বাঘগুলো যে তুলে সরকার অন্য দিকে নিয়ে গেছে, বুঝতে পেরেছেন? যে লোকালে গরিব মানুষগুলো মারা পড়তে বেশি, সরকার তুলে অন্য সাইড দিয়েছে, দূরে দিয়েছে, বুঝতে পেরেছেন? বুঝতে পেরেছেন? যাই হোক, এই কাকুর গল্প শোনাচ্ছিলাম, অনেক কষ্ট, অনেক অভাবের তাড়নায় ওনাকে ওই সুন্দরবনের বাঘের জঙ্গলে যেতে হয়। আর এই ভিডিও আর বেশি লম্বা করছি না, গল্প আরও কন্টিনিউ করব। এই ভিডিও অনেক লম্বা হয়ে যাচ্ছে, এখানে শেষ করছি। আমার আগামী পর্বে যেটা দেখতে পাবে, আমার গন্তব্য হচ্ছে কাকমারি বাজার, আর সেটি ওই দক্ষিণ 24 পরগনা জেলার মধ্যে পড়ে, সাতজেলিয়া দ্বীপে। এই ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লাগলে লাইক করে দিও, আর বন্ধু বান্ধবের সাথে শেয়ার করে নিও। আর আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি এই পর্যন্ত দেখার জন্য। সবাইকে টাটা। আমরা সবাই জঙ্গল করি, সুন্দরবনের জঙ্গল। বাঘের তো প্রচুর ভয় এখানে, এখানকার মানুষের বাঘের ভয় নেই, বাঘের সামনেই যাচ্ছে, তারা ইনকাম করছে বাঘের সামনেই। ডাঙায় বাঘ, জলে কুমির। এখানে জঙ্গলে মাছ ধরা, কাঁকড়া ধরা, এই সমস্ত এখন কোনো কাজ নেই। হ্যাঁ, বাঘ টেনে নিয়ে গেছে, 4টে হয়ে গেছে, এবছর পরে 4 জন হয়ে গেছে। এগুলো কি খাওয়ার জন্য রেখেছেন নাকি? আচ্ছা, যেগুলো বিক্রি করে সেগুলো কি বড় সাইজ? বড় এরকম সড়ক। 50 বছর আগে এখানে তো একেবারে জঙ্গল ছিল, পুরো রাস্তাঘাট জঙ্গল, এখানে পুকুর ছিল, বাঘ আসতো এখানে। আচ্ছা, এই মন্দিরটি বললেন কত সালে তৈরি হয়েছে? 1342 সালে। ইনি আপনার বাবা? তো ইনি আমার বাবা। কেউ ডাকে পাগলা বাবা, কেউ ডাকে দাদু। ভক্ত মাঝায় দেখায় কত রং বেরঙ জাদু। দুপুরবেলা একটা কুটুমে যাচ্ছি, রান্না হচ্ছে, চিন্তা নেই। তো আপনাকে কি বললাম যে আপনি যেটা খাবেন সেটাই করবেন? সেটাই তো। এগুলো কি করছেন? এগুলো রসুন চড়াচ্ছি, মাংস, মানে মুরগির। আচ্ছা, এটা আপনাদের রান্নাঘর? হ্যাঁ, এটা আমাদের রান্নাঘর। বা আপনাদের রান্নাঘরটা তো খুব সুন্দর। ওদিকে দেখতে পাচ্ছি সেই একতলা দোতলা ব্যবসা সিস্টেম। তো আপনাদের এই যে বাড়ি, এই বাড়িটা হয়েছে ব্রিটিশ আমলে, কিন্তু ঘর ভেঙে গেছে, বারবার ভেঙেছে করেছি। হ্যাঁ, বলুন। ছেলে না থাকলে কি হবে? ছেলে থাকলেও এখন ভাত জল দেয় না।